এপ্রিলের ব্যাখ্যাটা খুবই পরিষ্কার। উনি বলেছেন যে আমাদের মেইন ম্যান্ডেট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, আমাদের ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল, আমাদের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন। রিফর্মটা মানে সংস্কার, আমরা সংস্কারের তো প্রচুর সংস্কারের কাজ হচ্ছে। সেই সংস্কারের আলোকে আমরা যে কাজগুলো করছি সেটা আপনারা অলরেডি দেখেছেন যে 12টা থেকে 15টা কমিশন করা হয়েছে, তারা তাদের রিপোর্টগুলো দিয়েছে। সেই রিপোর্ট নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে এক ধরনের কথা বলা হচ্ছে। তো সেইটা রিফর্ম নিয়ে কাজ। আরেকটা হচ্ছে ট্রায়াল যারা এই যে জুলাই অগস্টে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তো ভয়ানক রকমের একটা হত্যাযজ্ঞ হয়েছে, আপনি দেখেছেন 4 বছর 6 বছরের শিশু মারা গেছে। তো এটা তো ট্রায়াল হওয়াটা খুবই জরুরি, এবং ট্রায়ালটা এমনভাবে হওয়া উচিত যেটা ডিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা মেনে চলে। তো এগুলোর জন্য টাইম লাগে এই পুরো জিনিস করার জন্য। প্লাস হচ্ছে ইলেকশনটা যাতে খুবই নিরপেক্ষ, খুবই মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, সেটার জন্য একটা আয়োজনের বিষয় আছে। এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলে টাইম দিয়েছেন, এপ্রিলের প্রথমার্ধে টাইম দিয়েছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই সময়টা বাংলাদেশের আবহাওয়া, পরীক্ষা থাকে ইত্যাদি সব কিছু মিলিয়ে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি এটা নিয়ে। আবহাওয়াবিদরা বলেছেন যে এপ্রিল মাসে প্রথম সপ্তাহের থেকে দ্বিতীয় সপ্তাহে টেম্পারেচার বেশি, দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের টেম্পারেচার বেশি, তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের টেম্পারেচার বেশি। আমরা টাইমটা দিয়েছি কি, আমরা দিয়েছি এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহে আমরা টাইম দিয়েছি, মানে এপ্রিল মাসের প্রথমার্ধের আমরা টাইম দিয়েছি। তো ফলে ওই সময়টা আমরা আবহাওয়াবিদরা বললেন যে প্রথম 10 দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে, ওকে থাকে, এটা এমন কোনো সেটা খুব যে মহা মানে এত হিট ওয়েভ যে এইখানে এটা ইলেকশনই করা যাবে না এমন থাকে না। আর হচ্ছে কালবৈশাখী, যেটা অনেকে বলেন যে কালবৈশাখী শব্দটার মধ্যে বৈশাখ মাস আছে, মানে বৈশাখ মাসে এটা বিষয়। পুরো এপ্রিল মাসে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, তারা বলছেন এপ্রিল মাসের 9টা দিন কালবৈশাখী হয়, কিন্তু এটা খুব লোকালাইজড হয়, মানে পুরো সারা দেশব্যাপী হয় না। হবিগঞ্জে হয়, সুনামগঞ্জে হয়, রাজশাহী হয়, বা অন্যান্য 2-1টা ডিস্ট্রিক্ট হয়, ময়মনসিংহ হয়। এই যে এটা যে হয় এটা লোকালাইজড হয়। আর এটাও হয় হচ্ছে এপ্রিল মাসের সেকেন্ড হাফে বেশি, মানে যখন বৈশাখ মাসটা শুরু হয়ে যায়। তো এর আগে এটা কম। তো ফলে সেই চিন্তা করে সত্যিকার অর্থে এপ্রিলটা এপ্রিল মাসের প্রথম অর্ধটা, মানে 14-15 তারিখ পর্যন্ত যে এটা একটা ফ্যান্টাস্টিক টাইম। আমরা চাচ্ছি যে ইলেকশনের যে প্রস্তুতি আমরা খুব জোরে সোরে নিব, এবং এমনভাবে নেওয়া হবে যে যাতে নিউট্রালিটি, অ্যাডমিনিস্ট্রেশন যেন 100% নিউট্রাল থাকে, কোনো পার্টির প্রতি যেন পক্ষপাতিত্ব না হয়, মানে পক্ষপাতিত্বের একটা শব্দও যেন উচ্চারিত না হয়। এই বিষয়ে আমাদের সিরিয়াসনেসটা সবসময় থাকবে। যদি এরকম ধরা হয় যে যেন এই লোকটা পক্ষপাত দুষ্ট, সেই সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে। এক্ষেত্রে প্রফেসর ইউনূস খুবই স্ট্রিক্ট, এবং উনি এই বিষয়ে বারবার বলেছেন যে এমন কোনো ঘটনা যাতে না ঘটে যার জন্য ইলেকশনটা প্রসেসটাকে একটু প্রশ্নবিদ্ধ হয়। সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং এটা টপ প্রায়োরিটি। বিকজ আমরা তো ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে দেওয়া। কোন ইলেকটেড গভর্নমেন্ট? যে ইলেকটেড গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেটটা পেয়েছে। আমাদের কালকে 7:30টায় উনি রওনা দিচ্ছেন, এমিরাটসের একটা ফ্লাইটে উনি যাবেন, যে ওইখানে আমরা পৌঁছতে জুন মাসের 10 তারিখের সকালে আমরা পৌঁছবো 9টার দিকে। তো ওই সকালে 9টার পৌঁছানোর পরেই ওনার আসলে তারপরে উনি যখন হোটেলে পৌঁছবেন তারপর থেকে ওনার কর্মযজ্ঞ শুরু হবে। তো এখানে আমাদের অনেকগুলো ফোকাসটা হচ্ছে যে যেহেতু এটা অফিসিয়াল সরকারি ট্যুর, এখানে অনেক সরকারি যারা সিনিয়র কর্মকর্তা তাদের সাথে কথাবার্তা হবে অনেক বিষয় নিয়ে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এইখানে উনি প্রফেসর ইউনূসকে ব্রিটেনের যে কিং চার্লস III উনি তার হারমোনি অ্যাওয়ার্ড দিচ্ছেন। এই অ্যাওয়ার্ডের নাম হচ্ছে দ্য কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা খুবই প্রেস্টিজিয়াস, এবং এই অ্যাওয়ার্ডটা দিচ্ছেন হচ্ছে তার যে সারা জীবনের যে কর্মযোগ্য, উনি যে দরিদ্র মানুষের জন্য যে কাজগুলো করেছেন, হ্যাঁ, সেইটার একটা স্বীকৃতি। দরিদ্র মানুষ, এনভায়রনমেন্ট পুরো, এবং যে নতুন একটা সিভিলাইজেশন গড়ার যে ওনার যে ক্যাম্পেইন, ওনার যে ড্রাইভ, সেগুলোর উপরে ওনাকে একটা স্বীকৃতি দেওয়া হবে। সেটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অনার।
সেটা ওইটা এবং কিং চার্লসের সাথে ওনার 1-to-1 একটা প্রাইভেট অডিয়েন্স হবে, মিটিং হবে। আর যেটা আছে সেটা হচ্ছে যে তৃতীয় হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের থেকে প্রচুর টাকা পয়সা, বিলিয়নস অফ ডলার্স বিদেশে চলে গেছে। যে একটা হোয়াইট পেপার যারা করেছিল, যে একটা হোয়াইট পেপার কমিটি ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে, তারা বলছে যে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে চুরি হয়ে গেছে। তার মধ্যে তারা যে সেন্ট্রাল ব্যাংকের থেকে বলা হচ্ছে যে জাস্ট ব্যাংকগুলোর থেকেই নিয়ে নেওয়া হয়েছে $20 বিলিয়ন। ঠিক আছে, তো এখন এই টাকাটা অনেক দেশে গেছে, এটা কানাডায় গেছে, সুইজারল্যান্ডে, মানে আমরা যেগুলো নিউজ পাচ্ছি, ইউএসএ গেছে, তার কেউ কেউ অনেকে দেখছে যে এই টাকাটা ইউকেতেও গিয়েছে। তো সেই ইউকের যারা এজেন্সি এটা নিয়ে যারা কাজ করেন তাদের সাথেও আমাদের অনেকগুলো মিটিং আছে। এই জন্য যদিও এই ট্যুরের পার্ট না, কিন্তু এই ট্যুরের বাইরে থেকেও ডক্টর মোমেন, যিনি অ্যান্টি কারাপশন কমিশনের প্রধান, ডক্টর আব্দুল মোমেন, এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর, এনারা দুইজনও যাচ্ছেন। ওনারা সেপারেটলি যাচ্ছেন, বাট একসাথে যাচ্ছে বলে মনে হচ্ছে যে একটা ইয়েতে, বাট ওনাদের ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব, সেটা হচ্ছে তাদের ফোকাস। তাহলে এই তিনটা হলো ফোকাস। এক হচ্ছে যে স্যার ওইখানে অফিসিয়াল ট্যুরে যাচ্ছেন, সেটা একটা সরকারি ট্যুর, সেখানে সরকারি অনেক কথাবার্তা হবে। ব্রিটেন আমাদের পরম বন্ধু, অনেক পুরনো বন্ধু, তার সাথে আমাদের একটা ভালো ইন্টারাকশন হবে। আমাদের যে পারস্পরিক সম্পর্কটা আরও একটা নতুন উচ্চতায় নেওয়ার আমাদের ইচ্ছা আছে, তাদেরও ইচ্ছা আছে। আর সেকেন্ড হচ্ছে হলো উনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেটা আমাদের জাতির জন্য খুবই গর্বের একটা বিষয়। আর থার্ড হচ্ছে যে এই যে অ্যাসেট রিকভারি, সেটার জন্য এই দুই অফিসিয়াল প্লাস প্রফেসনালসের মিটিংয়ে এগুলো একটা খুবই জোর পাবে। এটা আমরা আগে চিঠিটা দেখি, তারপরে আমরা বলতে পারবো উনি আসলে কি লিখেছেন। এখন আমি তো দেখলামই না, না দেখে আগেই আপনি তো নিউজ পেপারে পড়েছেন, অনেক সময় নিউজ পেপারে তো অনেক কিছুই আসে, ঠিক না?